জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে পাকিস্তান এবং বিপক্ষে ভারত ভোট দিয়েছে এমন একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় ব্যাপক আলোচনা সমালোচনা। বহু মানুষ যখন দাবিটিকে সত্যি ভেবে প্রতিক্রিয়া জানায় তখন দেখা যায় দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। জাতিসংঘের কার্যবিধি অনুযায়ী এই নির্বাচন গোপন ব্যালটে অনুষ্ঠিত হয়, ফলে কোন দেশ কাকে ভোট দিয়েছে তা জানার কোনো সুযোগ নেই। ওদিকে চীনের প্রেসিডেন্টের সঙ্গে ছাত্রদলের নেতা আবিদের একটি এআই ছবিও ব্যাপক বিভ্রান্তি তৈরি করে। চলুন দর্শক ফ্যাক্ট চেক দেখে নিচ্ছি। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচনে বাংলাদেশের প্রার্থী খলিলুর রহমানের পক্ষে পাকিস্তান ও বিপক্ষে ভারত ভোট দিয়েছে এমন দাবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। মুহূর্তেই সমালোচনার ঝড় ওঠে কমেন্ট সেকশন জুড়ে। তবে ফ্যাক্টওয়াচ টিমের অনুসন্ধানে দেখা যায় দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা। দাবিটির পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই। জাতিসংঘের কার্যবিধি অনুযায়ী এই নির্বাচন গোপন ব্যালটে অনুষ্ঠিত হয়, ফলে কোন দেশ কাকে ভোট দিয়েছে তা জানার কোনো সুযোগ নেই। নির্বাচনে খলিলুর রহমান ৯৯ এবং তার প্রতিদ্বন্দ্বী আন্দ্রেয়াস এস কাকুরিস ৯১ ভোট পেলেও ভোটদাতা দেশগুলোর পরিচয় প্রকাশ করা হয়নি। ওদিকে বুড়িগঙ্গা নদীতে বড় কুমির ভেসে ওঠার দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্ট ও ভিডিও ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মাঝে তৈরি হয় আতঙ্ক, কিন্তু দাবিটির কোনো সত্যতা পাওয়া যায়নি। বন বিভাগ বা কোনো নির্ভরযোগ্য গণমাধ্যম এমন ঘটনার কোনো তথ্য নিশ্চিত করেনি। বিশেষজ্ঞদের মতে বুড়িগঙ্গার পানিতে অক্সিজেনের স্বল্পতা ও উচ্চমাত্রার রাসায়নিক দূষণের কারণে কুমিরের মতো বড় জলজ প্রাণীর টিকে থাকা বৈজ্ঞানিকভাবে অসম্ভব। গুজব এখানেই শেষ নয়, আরও আছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খানের একটি ছবির দাবিতে সামাজিক মাধ্যমে একটি ছবি প্রচার করা হয়। তবে যাচাই করে দেখা যায় ছবিটি বাস্তব কোনো সাক্ষাতের নয়, মূলত ছবিটি এআই প্রযুক্তির সহায়তায় তৈরি করা হয়েছে। দর্শক, আজকের অপতথ্যগুলো যাচাই করতে গিয়ে দেখা গেল সামাজিক মাধ্যমে বিভ্রান্তি ছড়াতে ধারাবাহিকভাবে প্রচার করা হচ্ছে নানা গুজব। যথারীতি রাজনৈতিক অস্থিরতা তৈরি করতে ছড়ানো হচ্ছে অধিকাংশ গুজব। নানান অভিনব কৌশলে ছড়ানো এসব গুজবের ফাঁদে না পড়তে সচেতন থাকার পরামর্শ বিশ্লেষকদের। শায়ক দাস, ৭১। এদিকে সব ধরনের ডিজিটাল ঝুঁকি মোকাবেলায় নিরাপত্তা নেটওয়ার্ক সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় সবকিছুই করবে সরকার। এজন্য বিশেষজ্ঞদের কাছে একটি খসড়া চাওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ন্যাশনালিস্ট আইসিটি ফোরামের আয়োজনে বাংলাদেশে ভুয়া খবর মোকাবেলায় নীতি, প্রযুক্তি ও জবাবদিহিতা বিষয়ক গোল টেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। এ সময় মন্ত্রী বলেন, অপতথ্য ও ভুয়া সংবাদ নিয়ে অনেক আলোচনা হয়েছে, এখন সময় এসেছে তা সমাধানের। এজন্য বিশেষজ্ঞদের নিয়ে একটা ন্যাশনাল অ্যাকশন প্ল্যানের খসড়া তৈরি করতে বলা হয়েছে। অতীতে যে কোনো সরকারের চেয়ে বর্তমান সরকার বিশেষজ্ঞদের মতামতকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেয় বলেও জানান তিনি। সেফটি নেটওয়ার্ককে নিশ্চিত করার জন্য যা যা করা দরকার, ডিজিটাল হ্যাজার্ডকে মোকাবেলা করে সেফটি নেটওয়ার্ককে কনফার্ম করতে হবে, এইটুকু আমরা বুঝি। কিভাবে করব সে ব্যাপারে সবার আগে কথা শুনতে হবে আপনাদের কাছ থেকে। আমি ন্যাশনালিস্ট আইসিটি ফোরামের কাছে আহ্বান রাখছি, আপনারা যত দ্রুত সম্ভব আপনারা আমাদেরকে সেফটি নেটওয়ার্কের জন্য একটা খসড়া ন্যাশনাল অ্যাকশন প্ল্যান, জাতীয় কর্ম পরিকল্পনা তথ্য মন্ত্রণালয় যদি পেশ করেন, এরপরে আবার আপনাদের ওইটা পড়াশোনা করার পরে দ্রুতই আবার আপনাদের সঙ্গে আমি আবার ফিরে আসতে পারবো পরবর্তী কোর্স অফ অ্যাকশনটা ঠিক করার জন্য। দর্শক, আমরা প্রথমে প্রতিবেদন এবং তারপর আমরা আজকের তথ্যমন্ত্রীর একটি তথ্য আমরা দেখে নিলাম। ইতিমধ্যে জানিয়েছি আমাদের সাথে যুক্ত আছেন আমাদের অতিথি প্রযুক্তিবিদ এবং প্রকৌশলী রাফেল কবির। যুক্ত হচ্ছে তার সাথে। রাফেল কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের এই আয়োজনে। একদম সাম্প্রতিক খবরটা নিয়ে আসলে আসতে চাই। আজকে তথ্যমন্ত্রী অবশেষে জানালেন তারা একটি খসড়া চান, যেখানে কি নীতি হতে পারে, কি প্রতিরোধ ব্যবস্থা হতে পারে এবং ন্যাশনাল অ্যাকশন প্ল্যানের সেই যে খসড়া প্রণয়নের আমরা ইতিবাচক সম্ভাবনা দেখতে পাচ্ছি। আপনাদেরকেই এই বিষয়ে তিনি বললেন একটি খসড়া দিতে। প্রথমত জানতে চাই, এই যে খসড়া
যে প্রসঙ্গটি আসলো, কি হতে পারে এই খসড়ায়, কি পরিকল্পনা, কি থাকছে, কতদিন লাগবে, জানতে চাই। ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে ৭১ টিভির দর্শকদেরকে এই অনুষ্ঠান দেখার জন্য। আজকে সকালে আমাদের একটা প্রোগ্রাম ছিল জাতীয়তাবাদী আইসিটি ফোরামের পক্ষ থেকে। সেটা হচ্ছে যে আপনার ফেক নিউজের যে বাংলাদেশের যে কনটেক্সট রাইট নাও, সেই কনটেক্সটে বা সেই সিচুয়েশনে বা পরিস্থিতিতে আমাদের পলিসিগত কি ধরনের পরিবর্তন দরকার হতে পারে, কি পলিসি ডেভেলপ করা দরকার হতে পারে, এটার জন্য কাকে আমরা অ্যাকাউন্টেবল করব এবং এই পরবর্তীতে পলিসির আদলে আমরা কিভাবে আসলে একসাথে যেতে পারি। তো সেখানে আমাদের জাতীয়তাবাদী এই আইসিটি ফোরাম থেকে আমাদের ভাইস প্রেসিডেন্ট ইমতিয়াজ মির্জা একটি এবং প্রফেসর শাহজাহান, এছাড়া প্রফেসর আতিক একটা কিছু টেকনিক্যাল এবং ভার্বাল কিছু প্রেজেন্টেশন করেছেন, যেখানে ওনারা দেখিয়েছেন যে প্রযুক্তির মাধ্যমে কিভাবে ফেক নিউজকে বা ফেক একটা কন্টেন্টকে ডিটেক্ট করা যায়। তো সেটা দেখে আমাদের মাননীয় তথ্যমন্ত্রী যেটা সাজেশন দিলেন বা পরামর্শ দিলেন আমাদেরকে, এই প্রযুক্তিবিদ যারা আমাদের সাথে জড়িত আছেন তাদের মাধ্যমে অবিলম্বে একটা ন্যাশনাল অ্যাকশন প্ল্যান তৈরি করার জন্য, যে অ্যাকশন প্ল্যানে আপনার থাকবে যে এই ধরনের ফেক নিউজ বা কন্টেন্ট বা সমাজে বিভ্রান্তি সৃষ্টিকর ফাইন্যান্সিয়াল ক্রাইম যেগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়াকে, এগুলাকে প্রতিরোধ করার জন্য বা টেকনোলজির মাধ্যমে প্রতিরোধ করতে গেলে প্রথমে একটা পলিসি বানাতে হবে যে কাকে আমরা ধরবো, কাকে ধরবো না, কোন কন্টেন্ট গুলাকে টার্গেট করবো, কিভাবে করবো। এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার যারা মালিক পক্ষ আছেন, সেটা মেটা থেকে শুরু করে ইউটিউবের যারা আছেন, তাদের সাথে কিভাবে আমরা কমিউনিকেশন মেনটেন করবো, চ্যানেলটা কি হবে, সেটার জন্য সরকারের কোন সংস্থা দায়িত্বপ্রাপ্ত হবেন, এটা কি পুলিশ মনিটরিং করবে না এনএসআই মনিটরিং করবে না, এটার জন্য একটা নাগরিক আলাদা একটা বডি থাকবে, সেই সম্পর্কিত একটা সুনির্দিষ্ট প্রস্তাব উনি আমাদের কাছ থেকে আহ্বান করেছেন। যে প্রস্তাবের আপনার মূল বিষয়বস্তুর মধ্যে থাকবে যে আসলে এটা কারা পরিচালনা করবে। প্রথম কথা হচ্ছে এটা কোন অধিদপ্তর বা সংস্থা বা নতুন কিছু, এবং তার আন্ডারে লোকবল কি হবে, টেকনোলজি ইউজ করা হবে, কি ধরনের কন্টেন্টকে আপনার টার্গেট করা হবে, এবং সেই কন্টেন্ট গুলা যদি আমাদের নর্মাল আইনকে ভায়োলেট করে, নতুন প্রযুক্তিগত এই পরিবর্তনের জন্য যদি নতুন কোনো ল ডেভেলপ করতে হয়, সেটা আসলে কিভাবে কত সময়ের মধ্যে ডেভেলপ করা যাবে। এবং সবশেষে যদি কাউকে ধরা হয় যারা আপনার সোশ্যাল এই এখন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে বা সোশ্যাল যে হারমোনি আছে বা রাজনৈতিক ধর্মীয় যে হারমোনি আছে আমাদের দেশে, বা ফাইন্যান্সিয়াল ক্রাইমের ক্ষেত্রে যদি ইউজ করা হয়, তাদেরকে কি শাস্তিমূলক ব্যবস্থার আওতায় আনা যায়, কিভাবে আনা যায়, সেখানে প্রমাণ হিসেবে আপনি কি উপস্থাপন করবেন। একটা নর্মাল একটা আইন যদি আপনার ভায়োলেশন হয়, সেখানে যদি ফিজিক্যাল এভিডেন্স দেওয়া হয়, এই প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে যে আইন ভাঙার যে ঘটনাগুলো ঘটবে বা আমরা ধরতে পারবো, তাদেরকে ফরেনসিক কি ধরনের এভিডেন্সের মাধ্যমে তাদেরকে অভিযুক্ত করা যাবে এবং পরবর্তীতে শাস্তি নিশ্চিত করা যাবে। প্রকৌশলী রাফেল কবির, আমরা বুঝতে পারছি একটি মহা কর্ম পরিকল্পনা আসলে এখানে প্রয়োজন রয়েছে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ অপতথ্যকে যাচাই বাছাই থেকে শুরু করে আইনের আওতায় যারা এইসব অপতথ্য ছড়াচ্ছে তাদের নিয়ে আসা পর্যন্ত একটি বড় কর্ম পরিকল্পনা এখানে প্রয়োজন রয়েছে। জানতে চাই, আজ যেহেতু তথ্যমন্ত্রী বিষয়টি বলেছেন, কবে নাগাদ আসলে এই খসড়া আসলেই সামনে আনা যাবে? আমরা ইতিমধ্যে একটা মিটিং করেছি এটা নিয়ে। আমরা আশা করছি আগামী 2 সপ্তাহের মধ্যে এই মাস শেষ হওয়ার আগে আমরা একটা প্রিলিমিনারি ড্রাফট খসড়া ওনাকে দিতে পারবো। উনি বলেছেন যেটা উনি সেটা পড়বেন, নিজে আগে বুঝবেন, তারপর উনি সরকারি যাদের সাহায্য দরকার, যাদের সাথে কাজ করতে হবে, তাদের সাথে বসে উনি একটা পরবর্তী কর্মপন্থা ঠিক করবেন। একটা ন্যাশনাল অ্যাকশন প্ল্যানের জন্য উনি একটা কমিটি তৈরি করবেন। সেই কমিটিতে হয়তো আমরাও ডাক পাবো, প্রযুক্তিবিদরাও ডাক পাবে। তাদেরকে নিয়ে আমার ধারণা আমরা আগামী 3 থেকে 4 মাসের মধ্যে হয়তো একটা পূর্ণাঙ্গ অবয়ব পেতে যাচ্ছে এই কনসেপ্টগুলো। এই সময়ে তথ্যমন্ত্রীর এই ধরনের একটি ইতিবাচক মন্তব্য, ইতিবাচক একটি চাওয়া, সেটিকে আসলে আপনি কিভাবে দেখেন? কারণ সাম্প্রতিক সময়ে আমরা অপতথ্য এবং গুজব নিয়ে যে ধরনের অবস্থা দেখতে পাচ্ছি, অর্থাৎ পরিকল্পিতভাবে গুজব ছড়ানোর যে প্রচলন এখন চলে এসেছে, সেই জায়গায় তথ্যমন্ত্রীর আজকের এই উদ্যোগকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? আমি অবশ্যই পজিটিভলি মূল্যায়ন করি, এবং এই ব্যাপারে সবচেয়ে বড় আমার ধারণা ক্ষতিগ্রস্ত হয়েছে তথ্যমন্ত্রী যে দলকে এখানে রিপ্রেজেন্ট করছে। সরকার আজকে যেভাবে আপনার তৈরি হয়েছে, জনগণ ভোট দিয়ে যাদেরকে ক্ষমতায় এনেছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানই এই অপতথ্যের সবচেয়ে বেশি টার্গেট ছিল গত 1 বছর ধরে। সুতরাং এটার ব্যক্তি এবং এটার রিকোয়ারমেন্ট, এটার যে দরকার, সেটা আমার ধারণা উনি যেহেতু তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত হয়েছেন তারেক রহমান কর্তৃক, আমার ধারণা উনি এটা ভালোভাবে অনুধাবন করছেন। এবং একই সাথে আপনাদের মতো মিডিয়া যারা এই ফ্যাক্ট চেক নিয়ে অনেকদিন ধরে কাজ করছে, ইভেন উনি এই কথা বলেছেন যে ভবিষ্যতে কারো যদি টিভি লাইসেন্স বা আইপিটিভি লাইসেন্সের জন্য আসে বা একটা
পত্রিকা প্রকাশ করতে চায়, হয়তো এটা একটা প্রি কন্ডিশন হতে পারে সবারই ফ্যাক্ট চেকের জন্য একটা আলাদা টিম আছে। কারণ আমরা যেটা দেখেছি যে আপনার ৭১ টিভি এ ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করেছে এবং আরো কয়েকটা টিভি চ্যানেলেরও সেম আপনার স্ট্রাকচার আছে, বাট ম্যাক্সিমাম টিভি চ্যানেল বা প্রেসেরই এই ধরনের কোনো টিম নাই, যার ফলে তাদের ফটোকার্ড নকল করে আসলে মার্কেটে একটা অপতথ্য যত সহজে চালানো যায়। তথ্যমন্ত্রীর মন্তব্যে আমরা যখন দেখছি, তিনি যখন বলছেন প্রত্যেকটি মিডিয়া হাউসের একটি নিজস্ব ফ্যাক্ট চেকিং সংস্থা বা একটি টিম থাকা উচিত, যারা তাদের যে তথ্যগুলো সেটিকে যাচাই এবং বাছাই করবে। সেই প্রসঙ্গে এই পরবর্তী প্রশ্নটি রাখতে চাই, যেহেতু এই কথাটি উঠেই আসছে, প্রতিটি প্রতিষ্ঠান তাদের নিজস্ব ফ্যাক্ট চেকিং জায়গা রাখবে, যখন এই মুহূর্তে যারা ফ্যাক্ট চেকার রয়েছে তাদের যে সক্ষমতা, সেটিকে আপনি কতটুকু কার্যকর বলে মনে করেন, বা এই সক্ষমতা বাড়ানোর জন্য আসন্ন যে বাজেটে সেখানে কি কোনো ধরনের বরাদ্দর প্রয়োজন মনে করেন কিনা? আমি মনে করি ৭১ টিভির মতো আরো যে ২-৩টা টিভি নিজস্ব ফ্যাক্ট চেকিং ইউনিট আছে, তারা অসম্ভব দক্ষ। কারণ আমি আপনাদের এই প্রোগ্রামের সাথে অলমোস্ট গত ১ বছর ধরে জড়িত আছি, বিভিন্ন সময় এখানে এসেছি এবং আপনারা প্রোগ্রামের শুরুতেই কিছু ফ্যাক্ট চেকিং নিউজ আগে করেন, তারপর প্রোগ্রামটা শুরু করেন এবং সেখানে আপনারা যে তথ্য উপাত্ত বিশ্লেষণ বা প্রমাণ নিয়ে আসছেন, তাতে আমার মনে হয়েছে যে আপনাদের কর্মদক্ষতা আসলে বিদেশি কোনো ফ্যাক্ট চেকারের কাছ থেকে কোনোভাবেই কম না। বরং অনেক ক্ষেত্রে আমি বলবো যে বাংলাদেশে অনেক লিমিটেশন আছে, অনেক সীমাবদ্ধতা আছে, আমরা ঠিক 100% ডিজিটাল না। আমি বলবো যে আপনাদের সেখানে কর্মদক্ষতা যথেষ্ট ভালো। তারপরও আমাদের এখানে এই আপনাদের এই কর্মদক্ষতা বাড়ানোর জন্য যে ইনভেস্টমেন্ট দরকার হয়েছে, যে ট্রেনিং দরকার হয়েছে, সেটা হয়তো আপনার প্রতিষ্ঠান বহন করেছে বা শিখিয়েছে, সময় দিয়েছে। আমরা যদি এটা সারা দেশে সমস্ত প্রতিষ্ঠানে, সেটা টিভি এবং প্রেসের সাথে যারাই জড়িত আছেন সবার মধ্যে যদি এরকম ফ্যাক্ট চেকিং একটা টিম তৈরি করতে হয়, তাহলে যে পরিমাণ জনবল লাগবে এবং তাদেরকে তৈরি করতে যদি এরকম ন্যাচারাল প্রসেস দিয়ে যেতে হয়, তাহলে এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার এবং তাতে দেখা গেল আগামী ২-৪ বছর লেগে যাচ্ছে একটা কমপ্লিট এই ইকোসিস্টেম ডেভেলপ করতে। সুতরাং আমি মনে করি বাজেটে অবশ্যই আমাদের, যেহেতু এই পলিসি তৈরি হচ্ছে, নীতি নির্ধারণী জায়গা থেকে ওনারা কাজ করছেন, এই পলিসির সাথে এগুলো ইমপ্লিমেন্ট করতে গেলে বা এগুলো নিয়ে কাজ করতে গেলে যে টিম থাকবে, সেই টিমের সাথে আসলে প্রাইভেট সেক্টরের যে প্রেস বা মিডিয়া আছে তাদেরও সংশ্লিষ্টতা জরুরি এবং সেখানে যেন একটা উপযুক্ত কর্মক্ষম একটা টিম থাকে প্রতিটা পত্রিকা ও প্রতিটা টিভি চ্যানেলে। সেই লোকগুলাকে খুব তাড়াতাড়ি যদি আমাদের এইখানে এনে কাজে লাগাতে হয়, তাহলে অবশ্যই আমাদের একটা বাজেটে একটা অংশ বরাদ্দ থাকা উচিত তাদের ট্রেনিং এর জন্য, যাতে তারা আসলে সঠিক টেকনোলজি প্রয়োগ করে খুব তাড়াতাড়ি ফ্যাক্ট চেকিং এর কাজটা সম্পন্ন করতে পারে। একদম শেষ একটা প্রশ্ন আপনার কাছে জানতে চাই, যেহেতু এত কিছু হচ্ছে, আমরা খসড়া দিচ্ছি যাতে করে নীতিগত এবং প্রথাগত জায়গা থেকে আমাদের যেসব উন্নয়ন দরকার, যেসব নিয়ম দরকার, সেটি যেমন হচ্ছে, আপনি এখনই বললেন ফ্যাক্ট চেকারদের প্রশিক্ষণেরও প্রয়োজন রয়েছে। আরেকটি জায়গা থেকে জানতে চাই, ডিজিটাল লিটারেসি। আমাদের সাধারণ মানুষের এখন যে অবস্থা আমরা দেখছি, তারা তথ্য যাচাই নিয়ে কতটুকু আসলে সেই বিষয়গুলো তারা জানে, সেটি নিয়েও তো তাদের জানানোর প্রয়োজন রয়েছে। সেই জায়গা থেকে আপনি মনে করেন কিনা যে আসন্ন সময়ে এই ধরনের কোনো ধরনের সচেতনতামূলক কার্যক্রম কি সরকারি বা বেসরকারি পর্যায় থেকে নেওয়া উচিত কিনা, যাতে যুবক থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ যারা রয়েছে তাদের ভিন্ন ভিন্ন প্রজেক্টের মাধ্যমে যাতে তাদের এই ধরনের সচেতনতা বাড়ানো যায়? ডেফিনেটলি এটা আসলে জনগণের সম্পৃক্ততা যদি বাড়ানো না যায় বা জনগণকে যদি আপনি ডিজিটাল লিটারেসিতে আসলে ঠিক মতো না আনতে পারেন, তাইলে ফ্যাক্ট চেকের ক্ষেত্রে হয়তো সমস্যা হবে। তার থেকেও বড় সমস্যা হতে পারে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য আইন শৃঙ্খলা মেনটেন করতে হবে, একই সাথে ফাইন্যান্সিয়াল ক্রাইম যেগুলো হচ্ছে যেগুলাকে খুঁজে বের করে আপনার যদি 7 দিন 15 দিন বা 1 মাস পরে আপনি জনগণের সামনে উপস্থাপন করেন, এর মধ্যে আসলে জনগণ অনেক টাকা হারায় যাবে বা অনেক ধরনের সমস্যা তৈরি হবে। তো ডিজিটাল লিটারেসি দরকার এবং এই ফ্যাক্ট চেকের মাধ্যমে যে ইনফরমেশন গুলো আসবে, যে সেটা যথাযথ ডিস্ট্রিবিউশনের জন্য, যাতে খুব কম সময়ের মধ্যে জনগণকে অবহিত করা যায়, সেজন্য আপনাদের মতো টিভি চ্যানেল বা প্রেস মিডিয়াকে একটা সেপারেট পেজ মেনটেন করতে পারে। টিভিতে আসলে আপনার নিজের স্টল আসতে পারে, আপনি ফেসবুকে আলাদা পেজ খুলতে পারেন, আপনি ইউটিউবে চ্যানেল খুলতে পারেন এবং আমার মাধ্যমে SMS পাঠাতে পারেন যদি খুব জরুরি কোনো বিষয় থাকে। এবং একই সাথে জনগণকে বেসিক কিছু জিনিস শিখিয়ে দেওয়া, যে কিভাবে আসলে একটা কন্টেন্ট শেয়ার করার আগে বা বিশ্বাস করার আগে কি ধরনের বেসিক টেস্ট তাকে করতে হবে বা চেক করতে হবে, সো দ্যাট সে খুব সহজেই কোনো একটা বেআইনি কাজ না করে বা বেআইনি কাজে সে অংশগ্রহণ না করে। চমৎকার, বেশ কিছু তথ্য এবং পরামর্শ আপনার কাছ থেকে পেলাম। রাফেল কবির, ধন্যবাদ সময়টুকু আজ আমাদেরকে দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমাদের সাথে ছিলেন প্রযুক্তিবিদ ও প্রকৌশলী
রাফেল কবির। কথা বলছিলাম বেশ কিছু ফ্যাক্ট চেক এবং আজ তথ্যমন্ত্রীর যে মন্তব্য সেই নিয়ে বেশ কিছু আলোচনা আমরা করলাম। দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে একইভাবে। আপনারাও আমাদের সাথে যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয় ফেলে সেটি একটি স্ক্রিনশট আমাদেরকে মেল করতে পারেন fns.71tv@gmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fake-news-scanner-এ। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখেই ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন। আর থাকুন ৭১-এর সাথে।